বিশ্বভারতী, যার অর্থ বিশ্বের সঙ্গে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের একান্ত প্রচেষ্টায় এই আশ্রম, যা তার পুত্র রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী নামে পরিচিতি দেন গোটা বিশ্বে। মানুষের সংখ্যা যত বেড়েছে, তার সাথে মানুষের শখ এবং ঘুরতে যাওয়ার পরিধিও তত বেড়েছে। সময়ের সাথে সাথে পরিস্থিতির পরিবর্তনও ঘটেছে, বেড়েছে শান্তিনিকেতনের পরিধিও। তাই আজকের ব্লগটা হচ্ছে সমস্তটাই বাচ্চাদের জানার জন্য। তো অবশ্যই এই ব্লগটাকে সবাই দেখো। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তাহলে শুরু করলাম আজকের ব্লগ। আর এই ব্লগটাতে তোমরা কিভাবে শান্তিনিকেতন পৌঁছাবে এবং কিভাবে তোমরা এখানকার পুরো এখন বেরিয়ে পড়েছি হচ্ছে সকাল সকাল। ঠিক আছে, বাজে হচ্ছে 10টা 10। 25শে ডিসেম্বর। মেরি ক্রিসমাস সবাইকে আমার ব্লগের তরফ থেকে। আর এখন যে জঙ্গলটাতে আছি এটা হচ্ছে মলানদিঘি জঙ্গলটাতে। তো আমি, বোন, মা আর বাবা বেরিয়ে পড়েছি। তো নেক্সট দেখা হবে তোমাদের ওখানে। এবার তোমরা কিভাবে যাবে সেটা আস্তে আস্তে আমি রুটে তোমাদেরকে একটা পরের ইয়েতে বলে দেবো। ঠিক আছে, পরের স্টেপে বলে দেবো যে কীভাবে তোমরা এখান থেকে শর্টে আসতে পারো। চলে এসেছি হচ্ছে শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে একটা দাদাকে পেয়ে গেছি, আমাদের গাইড। আমরা টোটো একটা ভাড়া করেছি। তো এখানে টোটোর রেট হচ্ছে 1250 টাকা। আপনারা যারা আসছেন এখানে টোটো যদি করে নেন, এরা পুরোটাই ঘুরিয়ে দেবে এবং 24টা জায়গা ঘুরিয়ে দিচ্ছে। প্লাস আপনাকে, আপনি যেখানে বলবেন এরা সেখানে আপনাকে ড্রপ করে দিচ্ছে। 1250 টাকা হচ্ছে এবারে ভাড়া। এবারে তার উপরে আপনারা বার্গেনিং করতে পারেন, সেটা নিয়ে কোনো ফিক্সড রেট নয়, বার্গেনিং করতে পারেন আপনার। আর এই দাদার নাম্বার আমার ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই যদি আসেন আমার চ্যানেল দেখে আপনি কিন্তু এখানে দাদার সাথে একবার কন্ট্যাক্ট করে নেবেন। আর আজকে এখান থেকে আমাদের পথ চলা শুরু হচ্ছে এই দাদার সাথে। তো দাদাকে ভালো করে দেখিয়ে দিই। দাদা, তোমার নাম? আকাশ। আকাশ। আকাশ সেন। এই দাদার সাথে আমি দাদার নাম্বার, ফোন নাম্বার সমস্তটাই ডেসক্রিপশন বক্সে কিন্তু দেবো, আপনারা একবার দেখে নেবেন। ঠিক আছে, তো চলুন শুরু করা যাক আজকের জার্নি। দেখুন যে বটবৃক্ষ দেখা যাচ্ছে না, গাছ হচ্ছে বটগাছ। জায়গাটির নাম হচ্ছে তিন পাহাড়। এটি হচ্ছে আপনার রবি ঠাকুর আমলের গাছ এবং রবি ঠাকুরের নিজে লাগানো হাতের গাছ। রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন প্রথম শান্তিনিকেতনের মধ্যে আসেন 1862 সালে, তখন আপনার এখানে প্রচণ্ড জলকষ্ট। সেই জলের কষ্টটি দূর করার জন্য 1866 সালে এখানে পুকুর কাটানো হয়, যে পুকুরটির নাম রাখা আপনার তাল পুকুর। সেই তাল পুকুরের মাটিগুলি নিয়ে এখানে 3টে চূড়া তৈরি করা হয়, যার মধ্যে বসে রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার সময় বসে এখানে দুবেলা ঈশ্বরের উপাসনা করতেন। পরবর্তীকালে কবিগুরু রবি ঠাকুর যখন 11 বছর 7 মাস বয়সে প্রথম শান্তিনিকেতন বেড়াতে আসা পিতার সঙ্গে, ঠিক এখান থেকে 3 কিলোমিটার দূরে একটা সোনাঝুরি বলে হাট হয়, সেই সোনাঝুরির তীর থেকে 3টে নুই পাথরের একটি বটবৃক্ষ চা নিয়ে এসে রবি ঠাকুর নিজের হাতে বসানোর পর কবিগুরু রবি ঠাকুর এই গাছের গোড়ায় বসে একটা হাট কবিতা স্টার্ট করে যান, যে কবিতা আমাদের ক্লাস 2 সহজ পাঠ বই দেওয়া আছে।
কবিতাটি হচ্ছে আপনার কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি গাড়ি চালায় বক্সিবদন সঙ্গে যায় ভাগ্নে মদন। এখানে বসে 4 লাইন লেখেন, বাকি 4 লাইন কমপ্লিট করে আপনার বাংলাদেশের পদ্মা নদীর তীরে শিলাদহে লেখা, যেটি হচ্ছে হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে। ক্লাস 2 সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় দেখবেন একটা কালো রঙের বটবৃক্ষ গাছ পেন্টিং করা আছে, এই হচ্ছে সেই বটবৃক্ষ গাছ। এটাকে পেন্টিং করেন আমাদের ভারতের বিখ্যাত পেন্টার চিত্রশিল্পী নন্দলাল বসু। সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় বটবৃক্ষ ছবিটা দেওয়া আছে দেখবেন। ডান দিকে লক্ষ্য করে দেখুন ছোট্ট মতো একটা পাত মোড়ে রয়েছে, যে জায়গার কবিগুরু রবি ঠাকুর নামকরণ করে গেছে পান্থশালা। পান্থশালা বহু গল্পের বই এখান থেকে বসে লেখা। পান্থশালা নাম দেওয়ার কারণ হচ্ছে কবিগুরু রবি ঠাকুর আমলে মানুষজনদের আর্থিক অবস্থা খুব কমজোরি ছিল। প্রত্যেকটা যখন এই পথ ধরে নিজের নিজের বাড়িঘাট করতেন, বোলপুরহাট যাতায়াত করতেন, কবিগুরু সকলকে বসে এখানে নিজের হাতে বসে গুড় ছোলা জল দান করতেন, মানে প্রতীকদের পান্তটা মেটাতেন, যার জন্য কবিগুরু রবি ঠাকুর জায়গাটির নামকরণ করে গেছিল আপনার পান্থশালা। বাঁদিকে দেখুন গোল মতো করে মাটির বাড়ি দেখা যাচ্ছে, উপর দিয়ে খড়ের ছড়ে ভালো করে লক্ষ্য করে দেখুন, বাড়ির মাঝখানে তাল গাছ দেখুন, যে তাল গাছটা পুরো বাড়ির মাঝখানে, আর দুই পাশে দুটো রুম করা আছে। এই বাড়িকে তৈরি করেন আমাদের তেজেশ চন্দ্র সেন মহাশয়, যিনি গণিকের টিচার ছিলেন। মাস্টার মশাইকে ভিত্তি করে বাড়িকে কেন্দ্র করে কবিগুরু রবি ঠাকুরের কলকাতা জোড়াসাহু বাড়িতে বসে একটা কবিতা লেখা, যেটাকে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারা আকাশে। এই হচ্ছে সেই বাড়ি, পুরো বাড়ির মাঝখানে তাল গাছটা। বাঁদিকের এই টোটালটা হচ্ছে আপনার উপাসনা গৃহ, পুরোটাই বেলজিয়াম গ্লাস। এই যে গ্লাসটা দেখছেন পুরোটা বেলজিয়াম গ্লাস, আর উপরে যে টালিটা দেখা যাচ্ছে ওটি হচ্ছে আপনার ইটালিয়ান টালি। বেলজিয়াম গ্লাস ইটালিয়ান টালি দিয়ে 1891 সালে তৈরি করেছিলেন রবি ঠাকুরের বরদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এটি প্রতি বুধবার সকাল 6টা থেকে সকাল 7টা অবধি 1 ঘন্টার জন্য ওপেন করা, সেদিনকার পর মেডিটেশন করা হয়, মানে ব্রাহ্ম সমাজের ব্রহ্ম দীক্ষাটা গ্রহণ করা হয় প্রত্যেক বুধবার সকাল 6টা থেকে সকাল 7টা অবধি 1 ঘন্টার জন্য। সেদিনকার ওই দিন আমি এর মধ্যে সকলে যেতে পারি, তবে সেদিনকার আপনার এই সাধারণ পোশাকে যেতে পারি না। সেটা গেলে ব্রাহ্ম সমাজের নির্দিষ্ট একটা পোশাক আছে, ছেলেরা ঢুকলে ধুতি এবং পাঞ্জাবি, মেয়েরা ঢুকলে সাদা শাড়ি, তাহলে এই ব্রাহ্ম সমাজের নির্দিষ্ট পোশাকটা পরতে হবে, তারপরে এর মধ্যে ঢুকতে পারবেন। সেদিনকার ব্রাহ্ম সমাজে ব্রহ্ম দীক্ষাটা গ্রহণ করা হয়। বাঁদিকে লক্ষ্য করে দেখবেন ভেতরে একটা হলদে বিল্ডিং দেখা যাচ্ছে, বিল্ডিংটির নাম হচ্ছে শান্তিনিকেতন গৃহবাড়ি। 1863 সালে তৈরি করেছিলেন রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। শান্তিনিকেতনের সব থেকে পুরাতন বাড়ি হচ্ছে এই বাড়ি। এই বাড়ির মধ্যে বসে কবিগুরু রবি ঠাকুর 80% গীতাঞ্জলি বই ও গান লিখেছিলেন, যে গীতাঞ্জলি বই লিখে 1913 নভেম্বর জন্য নোবেল প্রাইজ পান। এই হচ্ছে সেই বাড়ি। এই বাড়ির ভেতরে আগে সকলকে ঢুকতে দিত, টোটালি বন্ধ করে দিয়েছে আপনার কোভিডের পর থেকে, মানে লকডাউনের পর থেকে এই ক্যাম্পাসের মধ্যে, মানে এই শান্তিনিকেতন বাড়ির ভেতরে অ্যালাউ করে না এখন মানুষকে, আগে সকলকে ঢুকতে দিত। আর ডান দিকে লক্ষ্য করে দেখুন লেখা আছে পুরনো মেলার মাঠ। কবিগুরু রবি ঠাকুর না জীবনে শান্তিনিকেতনের পৌষ মেলার এই ছোট্ট মাঠ থেকে শুরু করেছিলেন। এখন দিনকে দিন লোক সংখ্যা বেড়ে যাচ্ছে, লোকে জায়গা দিতে পারে না, মানুষজন বেড়ে যাচ্ছে, যার জন্য এটাকে চেঞ্জ করে দিচ্ছে। সামনে যে বড় মাঠ আছে ওই মাঠের মধ্যে পৌষ মেলাটা এখন বসানো হয়। আচ্ছা, এই ঘরটাতে শুনেছি যে আগে নাকি গান্ধীজিও এসছেন। না, সেটা হচ্ছে শ্যামলী বাড়ি মিউজিয়ামের ভেতর। আচ্ছা, মিউজিয়ামের ভেতর শ্যামলী বাড়ি আছে, 5টা বাড়ি আছে, উদিচি, উদয়ন, শ্যামলী, কনস্টার, কন্যার, ওই 5টা বাড়ি আছে, সেটা মিউজিয়ামের ভেতর। হ্যাঁ। আর মিউজিয়াম তো এখন তো বন্ধ 28 তারিখ অবধি। মেলা কদিন, হ্যাঁ 28 তারিখ, মানে 28 তারিখে তার মানে মেলাও শেষ। হ্যাঁ। আর বাঁদিকে যে রেলিং ঘেরা জায়গা দেখছেন, এই জায়গা হচ্ছে আরেক বিখ্যাত জায়গা। জায়গার নাম হচ্ছে আপনার ছাতিমতলা। যে ছাতিমতলা রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর 1862 সালে এখানকার রায়পুর জমিদার ভুবন মোহন সিংহ রায়ের কাছ থেকে আপনার 16 আনা বিনিময় দিয়ে, মানে 1 টাকা মূল্য দিয়ে আপনার টোটাল 20 বিঘা জায়গা কিনেছিলেন 16 আনা বিনিময় দিয়ে।
যে 20 বিঘার মধ্যে পুরো ছাতিমতলা হচ্ছে 10 বিঘা, যে শান্তিনিকেতন বাড়ি আপনাদের দেখালাম 5 বিঘা, একটি উপাসনা গৃহ দেখালাম 5 বিঘা। এই টোটাল 20 বিঘা জায়গাতেই কলকাতা হাইকোর্টে মরস্বী পাট্টা দিয়ে 1862 সালে 16 আনা বিনিময়ে কিনে নেওয়া হয়। এই যে ছোট্ট গেটটা দেখছেন, এই গেট বছরে 4 দিন খোলা হয়। 25শে বৈশাখ রবি ঠাকুরের জন্মের দিন, 22শে শ্রাবণ ওনার মৃত্যু দিবস পালন করা হয়। ইংরেজি 23শে ডিসেম্বর সাধুরপুর শান্তিনিকেতন পৌষ মেলার দিন। 4 নম্বর হচ্ছে বসন্ত উৎসবের দিন, মানে দোলের দিন। এখান থেকে স্টুডেন্টরা নাচ গান করতে করতে যায়, খোলদার খোল লাগলো যে দোল ওরা আমার গ্রামবাসী, নাচ গান করতে করতে পুরো ক্যাম্পাসের মধ্যে দোল খেলাটা হয়। তারও পরবর্তীকালে 1901 সালে কবিগুরু রবি ঠাকুর আপনার 40 বছর বয়সে 5 জন ছাত্রকে নিয়ে এখান থেকেই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সূচনা করে আপনার মুক্ত আকাশের নিচের থেকে, যার জন্য আজ অবধি আমাদের এখানে ক্লাস 2 থেকে 10 অবধি ওপেন মুক্ত আকাশের নিচে ক্লাস করানো হয়, কারণ কবিগুরু রবি ঠাকুরের ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য এখনও মুক্ত আকাশের নিচে ক্লাস করা হয়। আর ডান দিকের এটা হচ্ছে রবীন্দ্র ভবন মিউজিয়াম, যেটা আপনার 28 তারিখের পর করবে। এটার মধ্যে ওনার খাতা, পেন, পেন্সিল, জুতো, লাঠি, মোজা, ওনার গাড়ি, ওনার ব্যবহৃত জিনিসপত্র, যাবতীয় জিনিসপত্র সব এর মধ্যে আছে মিউজিয়ামের ভেতরে। সেখানে ঢুকতে গেলে পার হেড 70 টাকা টিকিট কাটতে হয়। এর মধ্যে কোনো রকম টোটো গাড়ি বা কোনো গাইড অ্যালাউ নেই, নিজের থেকে ঢুকে দেখতে হয়। আর স্টুডেন্ট যেখানকারই হোক না কেন, স্টুডেন্টদের 10 টাকা টিকিট কাটে। স্টুডেন্ট আই কার্ড অ্যালাউ করলে 10 টাকা টিকিট, আর বড়দের 70। না, বন্ধ। আর বাঁদিকে লক্ষ্য করে দেখবেন দাদা, এই যে একটা পিলার দ্বারা কন্টিনিউ যে খাঁজ কাটা কাটা, এই পিলারটা হয়তো কিছু বুঝতে পারছেন না দেখে, তাই না? এইটা একটু আর অনুভব করলে বুঝতে পারবেন। একদম নিচের থেকে লক্ষ্য করে দেখুন, ছোট মুখ, তার উপরটা দেখুন বড়, আবার ছোট বড় ছোট বড় করা আছে। লক্ষ্য করে দেখবেন যে আমাদের রবীন্দ্রসঙ্গীতে যে সুরটা সুর যে সা রে গা মা, মানে কার কখন ছোট ঠোঁট খুলবে কখন বড় ঠোঁট খুলবে সে ঠোঁটের ইশারাটা আচ্ছা, নন্দলাল বসু তৈরি করা, মানে সা বললে কতটা ছোট হবে, গা বললে কতটা বাড়বে, ঠোঁটের লিপটার। আচ্ছা, বাহ। আর বাদিকের বিল্ডিংটি হচ্ছে নন্দন কলাভবন আর্ট কলেজের হেড অফিস। যে সমস্ত স্টুডেন্ট আর্ট কলেজে পড়াশোনা করে পেন্টিং ফটোগ্রাফিক্স নিয়ে, ওই সমস্ত আর্ট কলেজ কলাভবনেদের হেড অফিস নন্দন কলাভবনের হেড অফিস। আচ্ছা, আর একটুকু আমার ডান দিকে লক্ষ্য করে দেখুন, এই যে বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে, টোটালি হচ্ছে বিশ্বভারতী নাট্যঘর। মানে যত নাটক, রিহার্সাল, অ্যাডমিশন, টেস্ট পরীক্ষা সমস্ত রুমের মধ্যে না হয়, পুরো এ মাথার থেকে আপ টু ওই মাথা অবধি পুরো টানা কিন্তু একটাই বড় অডিটোরিয়াম। মাঝের থেকে কোনো রকম কোনো পার্টিশন নেই, কিন্তু পুরো একটাই হল রুম। এই যে একটা ওপেন স্টেজ করা আছে, ওপেন স্টেজে সমস্ত প্রোগ্রামগুলো করানো হয় স্টুডেন্টদের। আচ্ছা। বাঁদিকে গোল মতো করে ইট দেওয়া ঘেরা আছে দেখছেন, এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আমাদের এস্কিমো দেশে দেখবেন ছোট ছোট বরফ দিয়ে বাড়ি তৈরি করা হয়, যে বাড়িগুলিকে আপনার বলা হয় ইগলু, রাইট? ইগলু তৈরি করছে স্টুডেন্টরা, যে সমস্ত স্টুডেন্টরা আর্ট কলেজে পড়াশোনা করে ওই সমস্ত স্টুডেন্টদের হাতের কাজ এস্কিমো দেশের বাড়ি ইগলু। ওই সাইডে বরফের হয়, এটা ইট দিয়ে তৈরি করেছে, খুব বেশি দিন হয়নি, 2016 সালে তৈরি করেছে আর্ট কলেজের স্টুডেন্টরা। আচ্ছা, আর এই হলদে বিল্ডিংগুলো টোটালি হচ্ছে নন্দন কলা ভবন আর্ট কলেজ। যে সমস্ত স্টুডেন্টরা আর্ট কলেজে পড়াশোনা করে পেন্টিং ফটোগ্রাফিক্স নিয়ে, সমস্ত এই রুমগুলির মধ্যে আর্টের ক্লাসগুলো নেওয়া হয়, পুরোটাই আর্ট কলেজ কলা ভবন। এই পুরো চত্বরটা, পুরো চত্বর। এখানে ক্যান্টিনটা বন্ধ আছে নাকি? আর্ট কলেজের ভেতরে যে ক্যান্টিনটা ছিল? না, বন্ধ বলতে এখন বন্ধ নেই, যখন বিশ্বভারতী ছুটি থাকে ক্যাম্পাস তখন ছুটি থাকে, কারণ স্টুডেন্টদের নিয়েই তো ক্যান্টিনটা। বাঁদিকে একটা মূর্তি দেখা যাচ্ছে দেখুন, যে স্কাল্পচার, এটাকে তৈরি করেছেন আমাদের ভারতের বিখ্যাত আর্টিস্ট রামকিঙ্কর বেজ। এটার নাম হচ্ছে আপনার এক গ্রাম ছেড়ে আদিবাসী ফ্যামিলি, মানে সহ পরিবার মিলে এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম চলে যাচ্ছে কাজের সন্ধানে। উপাসনা স্ত্রী আছে, সামনে লক্ষ্য করে দেখুন একটা বাঘ তৈরি করেছে, সামনের বাঘে ছোট্ট সন্তান, পিছনে বাড়ির জিনিসপত্র ভালো করে লক্ষ্য করে দেখুন, পায়ের নিচে আছে একটা কুকুর। সকলকে নিয়ে যখন এক গ্রাম ছেড়ে অন্য গ্রাম চলে যাচ্ছেন কাজের সন্ধানে, ঠিক এই মতে খাতায় স্কেচ করে নিয়ে রামকিঙ্কর বেজ এটা তৈরি করে আপনার 1938-এ 1938 সালে। এটিকে তৈরি করতে উনি কোনো যন্ত্র ইউজ করেনি, পুরোটাই প্রথমে রড দিয়ে ফ্রেমটাকে দাঁড় করে নেওয়া হয়, তারপরে গুটি মোড়াম, যে লাল মোড়াম রাস্তায় দেওয়া হয় না, সেটিকে সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে মিক্স করে নেওয়া হয়, মিক্স করে নেওয়ার পর দূরে থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়।
এই দূরে থেকে ছুঁড়ে তৈরি করার জন্য স্ট্যাচুর মধ্যে কোনো লেভেলিং না থাকার জন্য উনি ওয়ার্ল্ড ফেমাস আর্টিস্ট রামকিঙ্কর বেজ। রামকিঙ্কর বেজের বাড়ি হচ্ছে আপনার বাঁকুড়া সোনামুখী। উনি ছিলেন আদিবাসীদের ছেলে। রামকিঙ্কর বেজ ছিলেন এই শান্তিনিকেতন আর্ট কলেজ কলাভবনের স্টুডেন্ট, পরবর্তীকালে এখানকার প্রফেসর হয়েছিলেন উনি রামকিঙ্কর বেজ। আর ডান দিকে লক্ষ্য করে দেখুন রাস্তার উপরে ছোট্ট একটা হলদে বাড়ি দেখাচ্ছে। হুম। বাড়িটির নাম হচ্ছে মালঞ্চ বাড়ি। মালঞ্চর যে কাব্যগ্রন্থ বই কবিগুরু রবি ঠাকুরের, এই বাড়িতে বসে লেখা। এটি হচ্ছে একটা রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। মীরা দেবী বসবাস করেছেন, যিনি মারা যান 22 বছর বয়সে। ওনার স্মৃতিতে মালঞ্চর যে গল্পের বই কবিগুরু রবি ঠাকুরের, এই বাড়িতে বসে লেখা। বাড়ির নাম মালঞ্চ, মেয়ের নাম মীরা দেবী, রবি ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। আচ্ছা। বাদিকে লক্ষ্য করে দেখুন, এটাও ঠিক একভাবে তৈরি করেছে রামকিঙ্কর বেজ। মূর্তিটার নাম হচ্ছে আপনার কলের বাঁশি। মানে আগেকার দিন অত ঘড়ি চলাচল ছিল না, সকাল 8টা বেজে গেলে বড় বড় রাইস মিলে মালিকরা একটি সেটি শব্দ দিত। সেই শব্দের মধ্যে আমাদের কাজে জয়েন দিতে হবে, দেরি হয়ে গেলে কাজে নেওয়া হয় না। দেখুন দুই আদিবাসী মহিলা কাজের উদ্দেশ্যে দৌড়াচ্ছে। ডান দিকে মহিলার মাথার উপরে দেখুন গোল মতো করে একটা খাবারের বাটি। সকালে কাজে যাচ্ছে, সন্ধ্যাবেলায় ফিরবে, দুপুরে খাবার মিলে এসে নেবে। সারাদিন তার ছোট্ট সন্তান মাকে দেখতে পারে না। যখন মারা কাজের উদ্দেশ্যে দৌড়ে যায়, পিছন দিকে দেখুন একটি ছোট্ট সন্তান মায়ের শাড়ি আঁচল চুলের মুঠিকে টান দিয়ে বলছেন, মা তোমার সঙ্গে যাবো। ওনার মা পিছন ঘুরে উত্তর দেন, বলেন, বাবা আমার দেরি হয়ে গেছে, তুমি বাড়ি ফিরে যাও, পরের দিন এসে নিয়ে যাবো। ঠিক এই মুহূর্তে খাতায় স্কেচ করে নিয়ে রামকিঙ্কর বেজ এটা তৈরি করে প্রায় 1955 থেকে 1956 সালে তৈরি করা হয়। এটাও ওই একভাবেই তৈরি করা, রড বালি ফ্রেম টেক্সচার দাঁড় করানোর পর গুটি মোড়ামকে সিমেন্টের সঙ্গে বালির সঙ্গে মিক্স করে নেওয়ার পর দূরে থেকে ছুঁড়ে ছুঁড়ে তৈরি করা হয়। আর এইটা টোটালি হচ্ছে নন্দন কলাভবন আর্ট কলেজ। এই আর্ট কলেজের ভেতরে আমি যেটা প্রথমেই বলছিলাম যে আগে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন টোটালি বন্ধ করে দিয়েছে আপনার কোভিডের পর থেকে। মানে লকডাউনের পর থেকে টোটালি ক্যাম্পাসের মধ্যে আপনার কলাভবনের ভেতর ঢোকা পুরোটাই বন্ধ করে দিয়েছে এখন। আবার হয়তো খুলবে আস্তে আস্তে, এখন জানি না কবে খুলবে। রামকিঙ্কর বেজের ওনার জীবনের শেষ স্কাল্পচার, মানে ইনকমপ্লিট। আপনারা নিশ্চয়ই জানবেন যে আগেকার দিনে গ্রামে গঞ্জে ধান ঝাড়ার জন্য তো মেশিন ছিল না, সামনে একটি পাটা রাখা হতো, পাটার মধ্যে বেরিয়ে ধান ঝাড়তে হতো। পুরো ট্র্যাক্টরটাকে তৈরি করছে, দেখুন খালি মাথাটা করতে পারেনি, মানে মাথাটা করার আগে উনি অসুস্থ হয়ে যান। উনি চলে যান ওনার নিজের বাড়ি বাঁকুড়া সোনামুখী, ওখানে ওনার মৃত্যু হয়ে যায়, যার জন্য ইনকমপ্লিট থেকে গেছে, পুরোটা কমপ্লিট করতে পারেনি, মানে মাথাটা নিয়ে আর কি। আর বাদিকে যে লেখা আছে দেখুন আপনার সঙ্গীত ভবন, ভেতরটা টোটালি হচ্ছে সঙ্গীত ভবন, মিউজিক্যাল ডিপার্টমেন্ট। যিনারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশোনা করে না, সমস্ত রবীন্দ্রসঙ্গীত ক্লাস না হয়, কিন্তু এখন দিনকে দিন স্টুডেন্ট সংখ্যা বেড়ে যাচ্ছে, যার জন্য ভেতরে সঙ্গীত ভবন আছে। ডান দিকে নতুন আবার বাড়ানো, ডান দিকে বাড়ানো হয়েছে আমার ভেতরে দিকটা আছে, ডান দিকে নতুন বাড়ানো হয়েছে আপনার সঙ্গীত ভবন। বাদিকে এটি হচ্ছে আপনার চিত্রশিল্পী নন্দলাল বসুর বাড়ি। সহজ পাঠে যিনি হাতের কাজগুলো করতেন, যে 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরে চালে অমল রইয়ালে মহেন্দ্র হরপ্পা, ওই নন্দলাল বসুর বাড়ি হচ্ছে এটা। যেটার মধ্যে লেখা আছে দেখুন গোল মতো করে নন্দ, এই লোহাটের কাছে, এই রেলিং এখান থেকে মোবাইলে দেখুন নন্দ, বুঝতে পারছেন? হ্যাঁ, নন্দলাল বসুর বাড়ি হচ্ছে না। আর আমার ডান দিকে দেখুন এই পুরোটাই বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখন টোটাল জায়গার পরিমাণ হচ্ছে আপনার 1200 একর, 3600 বিঘা। আমাদের এই পুরো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার এখানে টোটাল 22 ল্যাঙ্গুয়েজের ক্লাস নয়, আপনার 22 রকম ভাষা এখানে টোটাল পড়াশোনা শেখানো। আমাদের এই বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনার পড়াশোনা করে গেছিলেন ইন্দিরা গান্ধী 11 মাস। 1 মাসের জন্য এখানে ইন্দিরা গান্ধী 1 বছর পড়াশোনা কমপ্লিট করতে পারেন।
তো কবিগুরু রবি ঠাকুর দেখবেন ইন্দিরা গান্ধীকে একটি ভালো নাম দিয়েছিলেন আপনার, যে নামটি হচ্ছে প্রিয়দর্শিনী। ওটা কবিগুরু রবি ঠাকুরের দেওয়া নাম, প্রিয়দর্শিনী নামটা। আচ্ছা, বাঁ দিকে যে বাড়ি দেখছেন, এই বাড়ি হচ্ছে আরেক বিখ্যাত মানুষের বাড়ি, যিনি হচ্ছেন আপনার ইকোনোবেল প্রাইজ পান অমর্ত্য সেন। অমর্ত্য সেনের বাড়ি, এই যে বাড়ির নাম প্রতীচি, সামনে লেখা আছে দেখবেন আপনার এটি সেন, মানে এটি সেন হচ্ছে ওনার বাবা আশুতোষ সেন। অমর্ত্য সেন যখন আসে তখন এই বাড়িতে থাকে, নাহলে পুরো বাড়ি এখন বর্তমানে কেয়ারটেকার মেনটেন্যান্স করে, বাড়িটা দেখাশোনা করে কেয়ারটেকার। ওই যে বাড়িটার নাম হচ্ছে প্রতীচি। কৃষি অর্থনীতি গবেষণা কেন্দ্র, মানে এগ্রিকালচার ইকোনমিক্স রিসার্চ সেন্টার, অ্যাগ্রো ইকোনমিক্স রিসার্চ সেন্টার, যারা কৃষি নিয়ে পড়াশুনো করছে। আর ডান দিকে যে একটা স্কাল্পচার দেখাচ্ছে দেখছেন, এই যে মূর্তি, এটা হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে আগেকার দিনে কত কাঁসা, স্টিল, পেতল চলাচল ছিল না। রাস্তার মধ্যে কাজ হলে কোনো মানুষজনদের বাড়িতে জল দিতে হলে আগেকার দিনে মানুষজনদের চামড়ার ব্যাগ ব্যবহার করতো, যেটিকে বলা হতো আপনার ভিস্তি। ওই ভিস্তিওয়ালা আর কি গাছের মধ্যে জল দিচ্ছি, এটা ওরা কিং করে দিকে তৈরি করে। হ্যাঁ, আমি চামড়ার ব্যাগ। বাঁদিকে যে লম্বা করে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে লাইন করে, টোটালি হচ্ছে আপনার সায়েন্স ডিপার্টমেন্ট, শিক্ষা ভবন। সায়েন্স, বটানি, এগ্রিকালচার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সমস্ত টোটালি আপনার সায়েন্সের ক্লাসগুলো সাইডটা টোটাল নেওয়া হয়। আচ্ছা, এই যে বড় গেটটা এটা আছে। হ্যাঁ এটা শিক্ষা ভবন। হ্যাঁ হ্যাঁ, শিক্ষা ভবন করে আমরা স্টুডেন্ট অবধি, যদি আমরা কোনো সময় স্টুডেন্ট নিয়ে আসি, আমাদের লাস্ট ওই গেট অবধি আমাদের দাঁড়াতে হচ্ছে, স্টুডেন্টরা তারপর হেঁটে যাবে। তো 200 একর জমি দিয়েছিল ওনার কত? রাজ্য সরকারের কাছে। বাঁদিকের এই সাইডটা টোটালি হচ্ছে আপনার ডিয়ার পার্ক, ফরেস্ট ডিপার্টমেন্ট। কিছু নেই, কয়েকটা হরিণ আছে, টিকিটগুলো হচ্ছে 100 টাকা। ছিল আগে হরিণ, কম হরিণ নিয়ে চলে গেছে বাইরে। একটু আমার ডান দিকে দেখবেন, লক্ষ্য করে দাদা, আমার ডান দিকে। এটাই হচ্ছে যেটা আপনার ছাতিনতলার অপোজিট দিকে দেখালেন না, মিউজিয়াম, যেটা টিকিট কাউন্টার বন্ধ। এই যে এই বাড়িখানে বলছিলাম, মাটির বাড়ি, যেটা আমরা উল্টো দিক থেকে আমি দেখাচ্ছি, ওদিক থেকে দেখতে পাচ্ছিলেন না। এই যে শ্যামলী বাড়ি, শ্যামলী, উদিচি, উদয়ন, কনেস্টার, কন্যা, 5টা বাড়ি। এটা পুরোই মাটির বাড়ি, উপরে ছাদটাও পুরোটা মাটির ছাদ, পুরোটা আলকাতরা পেন্ট করে দেওয়া হয়। নেমে তুলতে পারছি না। এটা ওদিক থেকে কাউন্টারটা দেখালাম, ঘুরিয়ে নিয়ে এসে এদিক থেকে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিলেন না। এগুলো সব মাটির বাড়ি। হ্যাঁ, এইটা মাটির, খালি কালোটা, এটাই কালোটা। কালোটা মাটির দেওয়াল, মাটির বাড়ি পুরোটাই। ছাদটাও মাটি। পুরোটা ছাদটা মাটি, আলকাতরা পেন্ট করে দেওয়া হয়, জল যত ধরবে না। এটা মিউজিয়ামটা খোলা থাকবে, গেলে হয়তো আমি বাইরে থেকে অফসাইড থেকে আপনাদের দেখালাম, ভেতরে ঢুকলে একটু হয়তো ভালো লাগতো। না, এইটা আমরা ঢুকেছি অনেক আগে যখন এসেছিলাম, আচ্ছা। তখন টিকিট কেটে আর কি ভেতরে ঢুকেছি, প্রতিটা জায়গায় ঢুকেছি, ওখানে বৈঠকখানা আছে ওনার। আচ্ছা, হ্যাঁ, সমস্তটাই ঘুরেছি, কিন্তু তারপর থেকে এই যে বোন দেখে দেখাবো ওই তো করোনার পর থেকে সব বন্ধ হয়ে গেছে। না, করোনার পর থেকে বন্ধ হয়েছিল, এটা খুলেছে, মিউজিয়ামটা আবার খুলেছে। খোলার পরেও আবার আপনার এটা মেলা পাতানোর জন্য করলো। আর বাঁ দিকে যে হলদে বিল্ডিং,
লম্বা করে যায় একদম ওই মাথা অব্দি। হ্যাঁ। টোটালি হচ্ছে আপনার রতনকুটি ভিআইপি গেস্ট হাউস, আমাদের যে টাটা কোম্পানি আছে না, রতন টাটা, হ্যাঁ রতন টাটা শান্তিনিকেতনকে ডোনেশন করেছিল, যার জন্য ওনার নামে নামকরণ করা আছে রতনকুটি ভিআইপি গেস্ট হাউস। টাটা কোম্পানি ডোনেশন করেছে, ও আচ্ছা, যার জন্য রতনকুটি ভিআইপি গেস্ট হাউস পুরোটাই। এর এন্ট্রান্স কোনটা এটা? রতনকুটি, হ্যাঁ এই যে এখানে কি আমরাও কি এখানে মানে ঢুকতে পারবো না? এখানে শুধু অনলি ফর ভিআইপি। হয়তো লেখা আছে only for VIP। পিয়ারসেন সাহেবের নামে নামকরণ করা আছে। তিনি ছিলেন পিয়ারসেন সাহেব, রবি ঠাকুরের আমেরিকানের বন্ধু। ওনার নামে নামকরণ করা আছে বিশ্বভারতী পিয়ারসেন মেমোরিয়াল হাসপাতাল। বিশ্বভারতী অনলি ফর বিশ্বভারতী স্টুডেন্ট স্টাফদের দেখাশোনা করে স্পেশাল ডাক্তার। এর মধ্যে আপনার আমার যদি কিছু হয়ে যায় সেটা আমরা এমার্জেন্সি ট্রিটমেন্টটা পাই। বড় কিছু হয়ে গেলে সেটা বলবো মহকুমা ট্রান্সফার করতে। মৃণালিনী আনন্দ পাঠশালা, মানে আনন্দর মাধ্যমে, খেলাধুলোর মাধ্যমে পড়াশোনাটা স্টার্টিং হয় ক্লাস নার্সারি থেকে 1, তার জন্য আনন্দ পাঠশালা বলে। ডান দিকে টোটালি হচ্ছে মৃণালিনী ছাত্রীনিবাস, লেডিস হোস্টেল। রবি ঠাকুর স্ত্রীর নামে নামকরণ করা আছে মৃণালিনী ছাত্রীনিবাস। বাঁদিকের বিল্ডিংটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরি, মানে কেন্দ্রীয় গ্রন্থাগার লাইব্রেরি। এটা কি যে কেউ ঢুকতে পারে না শুধু অনলি ফর শান্তিনিকেতন লাইব্রেরি? লাইব্রেরিতে? যে কেউ ঢুকতে পারে না দাদা, অনলি ফর বিশ্বভারতী স্টুডেন্টদের ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হয় না। কারণ স্টুডেন্ট আই কার্ড অ্যালাউ করতে, আই কার্ড দেখা যাচ্ছে। মেলার গেটে চলে এসছে, দেখানো কমপ্লিট হয়ে গেছে। শেষে শান্তিনিকেতনের ঘোরা শেষ হলো। এরপরে যাব হচ্ছে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটেও তোমাদেরকে অনেক কিছু দেখানোর বাকি আছে। অনেকেই এসছো, অনেকেই জানো, বাট এরপরে সোনাঝুরি হাটটা দেখাবো। আর এখানে শান্তিনিকেতনে এই যে তোমাদেরকে যে হিস্ট্রিটা শোনালাম, সেটা হয়তো অনেকেই জানো, অনেকে জানো না, ঠিক আছে? অন্তত বাচ্চাদের জন্য মেনলি এটা আমার প্রেফারেবল থাকবে। অবশ্যই কিন্তু এই ব্লগটাকে ভালো করে দেখো, তোমাদের জানার জিনিস অনেক কিছু পাবে। আর আস্তে আস্তে এখান থেকে বেরোচ্ছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আপনারা কিভাবে এখানে আসবেন? শান্তিনিকেতন আসার সবথেকে ভালো রুট হচ্ছে হাইওয়ে থেকে মুচিপাড়া, মানে যারা কলকাতা থেকে আসছেন বা আউটসাইড অফ দুর্গাপুর থেকে আসছেন, তারা মুচিপাড়া আড়া শিবতলার যে রোড আছে সেটা ধরবেন। মুচিপাড়া থেকে ধরার পর আপনারা
আসবেন হচ্ছে মলানদিঘি পুলিশ স্টেশন, একদম সামনে এসে দাঁড়াবেন, ওখানে পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পের ঠিক হয়তো আপনার ম্যাপটা দেখতে পাচ্ছেন, ম্যাপ দিয়ে দিয়েছি, ঠিক পেট্রোল পাম্পের সামনে এসে দাঁড়ালেই বাঁ দিক দিয়ে যে রাস্তাটা কাটছে, একটা যাচ্ছে সোজা, এটা হচ্ছে অজয় নদীর দিকে, আর একটা বাঁ দিকে কেটে যাচ্ছে যেটা গ্রামের ভেতর দিকে নিয়ে আসছে, ওটা আপনার অনেকটা শর্ট হয় রাস্তা। ওই রাস্তাটা ধরে আপনারা আসবেন একদম ইলামবাজার পর্যন্ত। ইলামবাজার পর্যন্ত যদি চলে আসেন, ওখান থেকে আপনাদের শান্তিনিকেতন বেশিক্ষণ আর রাস্তা নয়। তো আশা করি এই ম্যাপটাতে আপনাদের অনেকটা সাহায্য হবে। আর নেক্সট ব্লগটা হচ্ছে আমার সোনাঝুরি নিয়ে, তো অবশ্যই আপনারা দেখবেন। আর আরেকটা জিনিস, ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের জন্য এরকম ব্লগ বানানো। আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো বা আমার দর্শকরা যারা আছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, লাইক করো আর শেয়ার করো। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনকে ক্লিক করে রাখো, যাতে এইরকমই নোটিফিকেশন তোমাদের কাছে আরও পৌঁছে যায়। তো আজকের জন্য এখানেই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর ম্যাপটা লাস্টে দিলাম একটাই কারণ হচ্ছে তোমাদের আগে জিনিসগুলোকে দেখানো উচিত, শান্তিনিকেতনটা কী, শান্তিনিকেতনের মানে ইতিহাসটা কী সেটাকে জানানো দরকার ছিল। আমি তাই এই ব্লগে নিয়ে এসেছি সেটাকে। আর এটা দেখার পরে অবশ্যই কমেন্টে কিন্তু জানিয়ে। তো আজকের জন্য এখানে, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে।